দর্শক দেখছেন এটিএন নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে, পাওয়ার্ড বাই ডিফেন্ডার্স হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড। আপনাদের সাথে আছি আমি রুমু ইসলাম। দর্শক, এই যে কিছুদিন আগে 2026-27 অর্থ বছরে যে বাজেট ঘোষণা করা হয়েছে, এই বাজেটকে জীবন বান্ধব বাজেট হিসেবে অভিহিত করা হয়েছে। এখন সরকারের দাবি যে নিত্য প্রয়োজনীয় 61টি পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে, তা সাধারণ মানুষের ব্যয় কমবে, জীবনমান উন্নয়ন হবে এবং নারীদের সংসার চালাতে কষ্ট কম হবে গত বছরের তুলনায়, বিগত বছরের তুলনায়। এখন প্রশ্ন হচ্ছে যে শুল্ক কমলেই কি আসলে বাজার দর কমবে? এই যে বাজেট আমরা দেখতে পাচ্ছি, সেটা কি আসলে জনবান্ধব মানুষের জন্য প্রয়োজনীয় উপকারী হিসেবে আমাদের সামনে আসতে পারবে, নাকি এগুলো বিগত সময়ে আমরা যে বাজেটগুলো দেখে এসেছি তার মতোই শুধু একটা আশাব্যঞ্জক ঘোষণা? এই সব কিছু নিয়ে আজকে আমরা কথা বলবো। এই বাজেটের যে সফলতার দিকগুলো আছে, উদ্বেগের জায়গাগুলো আছে, চ্যালেঞ্জের জায়গাগুলো আছে, এই সব কিছু আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। সেজন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ মাজেদুল হক, অর্থনীতি বিশ্লেষক ও টিআইবির সদস্য। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, ধন্যবাদ আপনাকে। শুরুতেই আপনার কাছে যে জিনিসটা জানতে চাই, যে এই বাজেটকে জনবান্ধব বলে বিশেষায়িত করা হয়েছে, তো আপনার বিশ্লেষণ কি বলে এই বাজেট নিয়ে? হ্যাঁ, দেখুন যে শেষ পর্যন্ত আমাদের বাজেটটা 9,38,000 কোটি টাকাই থাকলো এবং এটাকে বলা হচ্ছে জনবান্ধব বাজেট। জনবান্ধব বাজেট আমরা তখনই দেখতে পাবো যখনই মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে, এক, যখনই মানুষ স্বাস্থ্যসেবা পাবে, যখন মানুষ শিক্ষা সেবা পাবে, তখনই আমরা বলবো এটা জনবান্ধব বাজেট। কিন্তু এই জনবান্ধব বাজেট এটা খুব ভালো উদ্যোগ। সরকার এবার বাজেটের আগে এবং পরে নিত্যপণ্যের দাম কিন্তু বাড়ে নাই এবং 100টা পণ্যের উপরে কর ছাড় দেওয়া হয়েছে, এগুলো খুব ভালো উদ্যোগ। কিন্তু আপনি বলছিলেন যে মানুষের যে জীবনমান উন্নয়ন, সেটা কি কর ছাড় দিলে, শুল্ক ছাড় দিলে কি হবে, এটা বলছিলেন। দেখেন, এখানে অনেক বিষয় জড়িত একটা মানুষের জীবনমান উন্নয়নের জন্য। সেটা হচ্ছে যে প্রথমে যদি আমি বলি, সেটা যে সরকার যে 9,38,000 কোটি টাকা বাজেট দিল, এখানে তো আপনার পরিচালন ব্যয় আছে 6 লাখ কোটি টাকার উপরে। এখন তাহলে তো আমার উন্নয়ন ব্যয় তো খুবই, উন্নয়ন ব্যয়ের যে বাজেট এটা কিন্তু খুব ন্যারো, খুব কম। এখন এই উন্নয়ন ব্যয় সরকার বলছে, অর্থ বিলে বলা হচ্ছে যে আমরা পরিচালন ব্যয় কমিয়ে আমরা উন্নয়ন ব্যয়ের দিকে ধাবিত হব। এখন পরিচালন ব্যয় কি আমি আসলে কতটুকু কমাতে পারবো? কারণ পরিচালন ব্যয় তো আপনার ফিক্সড, এটা নির্ধারিত। আপনি স্যালারি কারও কমাতে পারবেন না, আপনি সবসময় লোকবল আপনাকে নিয়োগ দিতে হবে। প্রশাসনিক খরচ এটা কখনো বেশি কমানো যায় না, অপচয় কমানো যায়, কিন্তু আপনার ব্যয় যেটা থাকে সেটা কমানো যায় না। এখন পরিচালন ব্যয় কমিয়ে আমি উন্নয়ন ব্যয়ের দিকে যাব। এখন বিষয়টা হলো যে দেখেন যে আমাদের বিগত বছরগুলোতে, বিগত দশক ধরে যেটা আমরা দেখছি যে পরিচালন ব্যয় অনেক বেড়ে গেছে এবং এটারও অন্যতম আরেকটা কারণও আছে। সেটা হচ্ছে যে আমি যেহেতু স্বচ্ছতা জবাবদিহিতে টিআইবিতে আমি কাজ করি, সেখানে আমি থাকি, দুর্নীতিও তো অনেক বেড়ে গেছে। সুতরাং আপনার যদি বাজেট জনবান্ধব করতে হয়, তাহলে আমার প্রথম কথা হচ্ছে যে আপনাকে দুর্নীতি জিরো টলারেন্স আপনাকে থাকতে হবে। এটা না হলে জনবান্ধব কখনো সম্ভব না। কারণ আপনি একটা বরাদ্দ দিয়েছেন, সেই বরাদ্দ থেকে আপনি জনগণের জন্য 50 কোটি টাকা দিয়েছেন, জনগণ পেল 1 কোটি টাকা, জনগণ পেল 10 কোটি টাকা বা 5 কোটি টাকা। এটাতে জনগণের জীবনমান উন্নয়ন হওয়া বলেন আর জনবান্ধব বাজেট বলেন, এটা হবে না। সুতরাং এখানে আমাদের যে জনবান্ধব বাজেট আমরা বলছি ঠিক আছে, কিন্তু আপনার যে লিকেজ আছে, যে নিঃসরণ আছে অর্থনীতিতে, সেই নিঃসরণগুলো আপনাকে কমাতে হবে। আপনাকে ইলেকট্রিসিটিতে নিঃসরণ আছে, গ্যাসের নিঃসরণ আছে। আপনি যখন বাজেট বরাদ্দ দিচ্ছেন, যখন আপনি এটা বাস্তবায়ন হতে যাচ্ছে, সেখানেও লিকেজ হচ্ছে, এই লিকেজগুলো আপনাকে কমাতে হবে। আরেকটা কথা হলো, দেখেন যে আমার তো জাতীয় রাজস্ব বোর্ড 6,04,000 কোটি টাকা তাকে ইনকাম করে দিতেই হবে। এখন এই 6,04,000 কোটি টাকা তো আমাদের পকেটে এখনো আসে নাই, আসবে, এটা ভবিষ্যৎ। তাহলে রাজস্ব আয় যদি আমার না হয়, তাহলে আমি কিভাবে জনগণের জীবনমান নিশ্চিত করব, সেটাও একটা চ্যালেঞ্জ আছে। এখন আমার 6,04,000 কোটি টাকা এনবিআর আমার আয় করে দিতে পারবে কিনা, সেটা তো একটা বড় চ্যালেঞ্জ আছে। কারণ
বর্তমান বাস্তবতায় যেটা দেখা গেছে এখনো তো অর্থনীতি গতিশীল হয় নাই, অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ছে না। আপনি যেহেতু হচ্ছে এনবিআর এর প্রসঙ্গ আনলেন, সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এনবিআর এর জন্য যে উচ্চ রাজস্ব লক্ষ্যমাত্রা এবারে বাজেটে ঠিক করা হয়েছে এবং এনবিআর এর যে কর্মক্ষমতা রাজস্ব সংগ্রহ করার যে রেকর্ড আছে অতীত থেকে আমরা যেটা দেখতে পাই, সেই রেকর্ডের সাথে এবারের গ্যাপ কতটুকু আপনি দেখতে পাচ্ছেন এবং এবারে বাজেটে যে ঘাটতি রয়েছে প্রায় হচ্ছে এবার তো 2 1 লাখ লাখ কোটি টাকার উপরে আছে, তাই না? এবার বাজেটে যে ঘাটতি আছে, এই ঘাটতি যদি আমরা পূরণ করতে চাই তখন আমাদের বৈদেশিক ঋণ, অভ্যন্তরীণ ঋণ এই সবকিছু মিলিয়ে আমাদের টান দিতে হয় বাজেটকে কভার করার জন্য। এটা আমাদের অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলবে? খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। সেটা হচ্ছে দেখেন, বাজেট ঘাটতি এবার 3.60% হয়তো বাজেট ঘাটতি। এখন বাজেট ঘাটতি পূরণ করার জন্য সরকারকে আসলে আমাদের রাজস্ব আয় কম বলেই তো আমাদেরকে ঋণের দিকে বিদেশি যেতে হয়। সংস্থার কাছে যেতে হয়, বৈদেশিক উৎস এবং দেশীয় উৎস। কিন্তু সরকারকে খুব এখন ভেবেচিন্তে 2026-27 অর্থবছরে চলতে হবে। সেটা হচ্ছে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণ করা যাবে না। সরকার বলছে আমি 6,000 কোটি টাকা কমিয়েছি। আমার কাছে মনে হয় না যে এটা কমানো হবে। কারণ প্রতি বছরই কিন্তু ব্যাংক ব্যবস্থা থেকে যে ঋণটা সরকার মানে প্রাক্কলন করে যে নিবে, তার থেকে কিন্তু বেশি নিয়ে ফেলায়। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন, আমার অর্থনীতিতে এখন প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্টটা খুব দরকার। প্রাইভেট সেক্টরে যদি আমি, কারণ জিডিপিতে তারা 80-90% অবদান রাখতেছে, এমপ্লয় যে আপনার কর্মসংস্থানে 90% অবদান রাখছে প্রাইভেট সেক্টর। সুতরাং প্রাইভেট সেক্টর আজকে আমাকে গতিশীল করতে হবে এবং এটার জন্য দরকার হচ্ছে সে ব্যাংকিং ফাইন্যান্সিং তাদের। সুতরাং ব্যাংকিং ফাইন্যান্সিংটা যদি আমি সরকার নিয়ে নেই তাহলে তো আমার গতিশীল হবে না। এক। দ্বিতীয় নম্বর কথা হলো দেখেন যে আমার যে প্রাইভেট সেক্টর যে ব্যক্তি খাতে যে বিনিয়োগ প্রবাহ সেটা 4% নেমে এসেছে। লক্ষ্যমাত্রা করা হয়েছিল 8.5%, সেখান থেকে 4% নেমে এসেছে। আর সরকারি খাতে ক্রেডিট গ্রোথটা 30% হয়েছে। সরকারি খাতে লক্ষ্য ছিল 23%, সেটা বাড়ছে 30%। সুতরাং আপনার প্রাইভেট খাত যে ঋণটা পাওয়ার কথা সেই ঋণটা কিন্তু এখন পাচ্ছে না, সেটা সরকারি মানে পাবলিক সেক্টর বেশি নিচ্ছে। সুতরাং আপনাকে প্রাইভেট সেক্টরকে চাঙ্গা করতে হবে। এই জন্য আপনার ব্যাংক খাত থেকে যত কম ঋণ নিতে পারি। দ্বিতীয় নম্বর কথা হলো যে বৈদেশিক ঋণের কথা বললেন। বৈদেশিক ঋণের উৎস কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু এটা ন্যারো হওয়ার মতন একটা সৃষ্টি হয়ে যায়, এই সুযোগ সৃষ্টি হয়েছে। কারণ হচ্ছে যে আপনার IMF এর ঋণ বলেন বা অন্যান্য প্রতিষ্ঠানের ঋণ বলেন, তাদের কিছু শর্তও রয়েছে। সেই শর্তগুলো আমরা হয়তো পূরণ করতে পারিনি। গতকাল আপনার অর্থ বিল পাশ করার সময় পার্লামেন্ট এটা যে ব্যাংক রেজুলেশন আইন যেটা, সেখান থেকে আপনার 18 কোয়া বাদ দিচ্ছে। এটা একটা ভালো উদ্যোগ, কারণ এটা IMF এর প্রেশার ছিল। সুতরাং আমাদের কিছু শর্তের বেড়াজালে পড়েছে। সুতরাং বৈদেশিক ঋণ যে আমরা ছাড় কিন্তু কম হচ্ছে, প্রতিশ্রুতি হচ্ছেই না। জাপান প্রতিশ্রুতি দেয় নাই, ভারত প্রতিশ্রুতি দেয় নাই, রাশিয়া প্রতিশ্রুতি দেয় নাই এই 11 মাসে ফিসক্যাল ইয়ারে। ঠিক আছে, সুতরাং আপনার ঋণের প্রতিশ্রুতি কিন্তু কমে যাচ্ছে। আর আচ্ছা, ঋণের ছাড় তো দূরে থাক। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে আপনার বাজেট, অর্থাৎ এদিকে আমাদের ঋণের প্রতিশ্রুতি কমে যাচ্ছে এবং এর সাথে কিন্তু যে বিগত বছরগুলোতে যে ঋণ নেওয়া আছে সেই চাপও কিন্তু আছে। আচ্ছা, হ্যাঁ, সেই ঋণের দেখেন এখন বিগত বছরগুলোতে আমরা যে ঋণ নিয়েছি সেই ঋণ তো প্রতি বছর 4 বিলিয়ন 5 বিলিয়ন ডলার পরিশোধ করতে হচ্ছে। সুতরাং আপনার এটা তো আপনার 27-28 বিলিয়ন 30 বিলিয়ন ডলার 26 বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে 2030 সালের ভিতরে প্রায়। তো সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে দেখেন যে আমাদেরকে রাজস্ব আয় বাড়াতে হবে। আমি যদি কর জিডিপি অনুপাত বাড়াতে না পারি তাহলে আমি যে লক্ষ্য নিয়েছি বাজেটে, আমি যে জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি, আমাদের রাজনৈতিক ইস্তেহার, নির্বাচনী ইস্তেহার, সেই প্রতিশ্রুতি কিন্তু আমি রক্ষা করতে পারবো না। আরেকটা কথা হলো যে দেখেন যে ঋণগুলো নেওয়া হয়েছে সেই ঋণগুলোর জন্য আমরা সঠিক ব্যবহার করি। সেই ঋণগুলো থেকে যে প্রকল্পগুলো আমরা গ্রহণ করব সেই প্রকল্পগুলো থেকে যেন আমার এক্সপেক্টেড রিটার্ন, আমার ইকোনমিক রিটার্ন যেন আসে। আরেকটা বিষয় আমি বলবো যে বাজেটে যেটা আসলে বলা আছে সেটা হচ্ছে যে ব্যাংকিং, এখন বলা আছে যে ব্যাংকিং খাতে সুশাসন আপনার অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনবে। অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার মূল শর্ত হচ্ছে যে আপনার ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। আপনি যদি ব্যাংকিং খাতে যদি শৃঙ্খলা না ফিরে আসে, অর্থনীতিতে শৃঙ্খলা কখনো ফিরবে না। কারণ আমার তো ব্যাংক ভিত্তিক অর্থনীতি, আমার যে শিল্পায়ন হচ্ছে সেটা তো আমার ব্যাংক ফাইন্যান্সিং হচ্ছে, যে আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে সেটা তো ব্যাংকের মাধ্যম দিয়ে হচ্ছে। অবশ্যই আমরা আপনার কাছ থেকে আরও বিশ্লেষণ শুনবো এই বাজেটের ব্যাপারে, তবে এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে। দর্শক, হ্যাপেনিং পয়েন্টে একটা বিরতিতে যাচ্ছি এই সময়, ফিরছি একটু পর, সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আবার আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে পাওয়ার্ড বাই ডিফেন্ডার্স হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেড। আমরা কথা বলছিলাম এই বাজেট নিয়ে, যাকে জনবান্ধব হিসেবে আমাদের সামনে বলা হয়েছে, সেই আলোচনাতেই আমরা আছি। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে এই আলোচনাতে আপনি যেটি বলছিলেন বারবার, যে রাজস্ব আয় যদি বাংলাদেশের নিজেরই বেড়ে যায় তাহলে তো আমাদেরকে আসলে ঋণের জন্য বাইরে যেতে হচ্ছে না। তো সেক্ষেত্রে বাংলাদেশের রাজস্ব আয় নিয়ে এনবিআর এর কাজ নিয়ে বিগত বছরগুলোতে আমাদের যে অভিজ্ঞতা আছে, যে সাধারণ মানুষ আসলে হচ্ছে যার যতটুকু ট্যাক্স আসে সে কিন্তু সেটা ফাঁকি দিতে পারে না। এই যে কর ফাঁকি দেওয়ার যে ব্যাপারটা ঘটে, সেটা ঘটে হচ্ছে বড় বড় জায়গায়, যাদের ট্যাক্সের পরিমাণই আসলে বেশি, তাদের ফাঁকি দেওয়ার প্রবণতাটাও বেশি। তো এইবার হচ্ছে যেহেতু এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা অনেক বেশি, এনবিআর এই জায়গাটায় কি পরিবর্তন আনতে পারে যাতে বাংলাদেশের নিজের ইনকামই বেড়ে যায়? জি দেখেন যে আপনার অর্থ বিলে কিন্তু এটা এমফাসিস করাই হয়েছে যে কর ফাঁকি কমানো হবে। এখন এই কর ফাঁকি এটা অনেক বছর ধরেই এই ট্রেন্ডটা চলছে। বাংলাদেশ একটা কর ফাঁকি দেওয়ার একটা অভয়ারণ্য হয়ে গেছে বাংলাদেশের অর্থনীতিতে। এখানে আপনার দীর্ঘদিন ধরে উইন উইন সিচুয়েশন ডেভেলপ করার মাধ্যম দিয়ে কর ফাঁকিগুলো হয়েছে এবং সেখানে জাতীয় রাজস্ব বোর্ডেরও অনেক ঘাটতি আছে। এখন বিষয়টা হলো যে যারা কর দিচ্ছে তারা দিচ্ছেই, আবার যারা ফাঁকি দিচ্ছে তারা ফাঁকি দিচ্ছেই। এই ট্রেন্ডটা কিন্তু চলছে। দেখেন কর ফাঁকি তো আছেই, আরেকটা বিষয় হলো যে বাংলাদেশে যেটা হয়েছে যে যে আপনার ট্যাক্স ফ্যাসিলিটিস, আপনার ট্যাক্স হলিডে, এই যে কর সুবিধা দেয়া, এই কর সুবিধা ট্যাক্স হলিডে এই কালচারটা কিন্তু অনেক দিন ধরেই চলছে। এটা অন্তর্বর্তী সরকার খুব স্ট্রং একটা স্ট্যান্স নিয়েছিল যে আমি কর অব্যাহতি আর দিব না, ট্যাক্স হলিডে সিস্টেমগুলো আর আমি কমিয়ে ফেলাবো। ডক্টর সালাউদ্দিন আহমেদ এটা বারবার বলছিল। তো যাই হোক, আমি এখন রাজনৈতিক সরকার আছে, রাজনৈতিক সরকারের কাছে একটা প্রত্যাশা করব যে কর অব্যাহতির পরিমাণ কমানো, ট্যাক্স হলিডের এই প্যাকেজগুলো একটু কমানো এবং কর ফাঁকি রোধ করা। কর ফাঁকি রোধ করার জন্য আপনার জাতীয় রাজস্ব বোর্ডের কে আপনার ঢেলে সাজাতে হবে। এটা অটোমেশন, খুব দ্রুত অটোমেশন করতে হবে এবং যে দুইটা বিভাগ করার কথা, রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ, সেটার জন্য খুব দ্রুত এটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়। এখন কথা হলো যে আপনি বাংলাদেশে যেটা হয়েছে যে কর জাল কিন্তু আসলে বাড়ে নাই, যারা দিচ্ছে তারা দিচ্ছে। আরেকটা কথা হলো যে আপনাকে করের জাল বিস্তৃত করতে হবে। সরকার লক্ষ্য নিয়েছে যে আমরা প্রথমে করের জাল বিস্তৃত করব, কারণ এটা আপনি বিগ পুশ দিয়ে আপনি রাতারাতি আবার কর সংগ্রহ করতেও পারবেন না, তাই না? সুতরাং আগে প্রথম আমরা করের জাল বিছাই, কর দেওয়ার একটা অভ্যাস তৈরি করি, তারপরে মানুষের কিছু সুবিধাও দিই। আমরা তো জনগণের কাছ থেকে কর নিলেও হবে না, জনগণকে তো আবার ওই করের পরিবর্তে আমাকে সুবিধা দিতে হবে। এখন মেট্রো রেলে মানুষ মতিঝিল থেকে মিরপুরে 20 মিনিটে চলে যাচ্ছে, এটা তো জনগণ খুশি হচ্ছে। তো এই ধরনের আপনার ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের সুবিধা জনগণকে তো দিতে হবে। এক, দ্বিতীয় নম্বর কথা হলো যে এতদিন ধরে জনগণ যে এক্সেস অ্যামাউন্ট দিত কর হিসেবে, হয়তো 10 টাকা তার এক্সেস অ্যামাউন্ট চলে গেছে সরকারি খাতে, সেটা ফেরত দেওয়া হতো না, এখন থেকে এটা ফেরত দেওয়া হবে। এটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ এই সরকারের, আমি বলবো। এই ধরনের ট্রেন্ড কিন্তু চালু করা উচিত। আর আমাদের দেশে যেটা হয়েছে দেখেন যে অডিট যখন হয়, আপনার রাজস্ব বোর্ড থেকে যখন অডিট হয়, অডিট মানে বাংলাদেশে হচ্ছে যে একটা, আমি বলবো যে নরকের মতন একটা সিচুয়েশন ফেস করবে সে, ঠিক আছে? তা অডিট এই কথাটা শুনলে সবার প্রাণ মানে মানে সবাই কেঁপে ওঠে যে অডিট আসছে। অডিটকে ফ্রেন্ডলি হতে হবে। ট্যাক্স পেয়ারের কাছে যে অডিটর আসবে, যে নিরীক্ষক আসবে, তাকে বন্ধু হতে হবে। আপনি যদি অডিটর যদি বন্ধু না হয় তাহলে এটা সম্ভব না। আরেকটা বিষয় হলো যে ভিয়েতনামে কিন্তু এই সিস্টেমটা আছে। ভিয়েতনামে কিন্তু আপনাকে জোর জবরদস্তি করবে না, ঠিক আছে? আপনি ট্যাক্স ফাইলে যে ডিক্লারেশন যেটা দিয়েছেন, সেই ডিক্লারেশন নিয়ে এত ঘাটাঘাটি করবে না, ডিক্লারেশন নিয়ে তাদের স্বাধীনতা আছে। কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে অডিট, ইন্সপেকশন, এগুলো হচ্ছে যে ট্যাক্স পেয়ারদের মনোবল ভেঙে দিয়েছে এবং হঠাৎ করে আপনার রাজস্ব বাড়াতে হবে। এখন যারা ট্যাক্স দিচ্ছে, এমনও শিল্পপতি আছে, তাদেরকে দেখা যাচ্ছে 90 সালের একটা ফাইল বের করা হয়েছে। 90 সালের ফাইল, গ্যাপ থাকতেই পারে, তাই না? গ্যাপ কিন্তু উভয় সাইডে গ্যাপ থাকতেই পারে। 90 সালে ফাইল বের করে তাকে বললো যে আপনাকে 100 কোটি টাকা ফাইন দিতে হবে। সুতরাং অযথা হয়রানির না না মানে ডিসক্রিশনারি পাওয়ার, যেটা ডিসক্রিশনারি পাওয়ারের মাধ্যম দিয়ে কিছু কিছু রুল অ্যাপ্লাই করা হয়, সেটা আসলে ট্যাক্স পেয়ারদের মনোবল ভেঙে যায়। সুতরাং আমি বলবো যে এবারের বাজেটে যেটা হচ্ছে যে আপনাকে রাজস্ব আহরণটা বাড়ানোর জন্য যত ধরনের মেকানিজম দরকার সেটা করতে হবে এবং বাজেট ঘাটতি পূরণ করার জন্য যে বিদেশিদের কাছ থেকে যদি আমরা ঋণ নিই, কোনো উন্নয়ন সহযোগীদের কাছ থেকে যদি ঋণ নিই, সেই ঋণের শর্তটা আমাকে সহজ শর্তে ঋণ নিতে হবে এবং ঋণের মেয়াদও যেন বেড়ে যায়, কারণ আমাকে 2030-এর ভিতরে আমার অনেক ঋণ পরিশোধের অনেক চাপ আছে। আরেকটা কথা হলো যে সরকারি ব্যয়ের
যে সক্ষমতা, সরকারের ব্যয়ের যে স্বচ্ছতা, সরকারের ব্যয়ের যে আপনার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি বাড়াতে হবে। কারণ আমি বাজেট বরাদ্দ দিলাম, ঠিক আছে, কিন্তু সেটা ব্যয়ের দিকে আমি স্বচ্ছতা নাই, ব্যয়ের দিকে আমার দক্ষতা নাই, তাহলে তো আমার জনকল্যাণমূলক হবে না। আসলে আপনি ব্যয়টা অনেক গুরুত্বপূর্ণ। জনকল্যাণমূলক কথাই আমরা বারবার বলছি, কারণ বাজেট ঘোষণায় হয় আসলে মানুষের জীবনকে সহজ করার জন্য, সাবলীল করার জন্য এবং তার জীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য। বাংলাদেশের জনগণের অর্ধেকই কিন্তু হচ্ছে নারী। তো জেন্ডার রেসপন্সিভ বাজেটিং অনুসরণ করা হয়েছে, আমরা দেখতে পেয়েছি এবার বিভিন্ন মন্ত্রণালয়ে। তা আপনার দৃষ্টিতে আপনি কতটুকু দেখতে পাচ্ছেন এই বাজেটটা নারী বান্ধব কতটুকু হয়েছে? হ্যাঁ, নারীর ক্ষমতায়ন তো ইউএন অনেকদিন ধরেই কাজ করছে, নারীর ক্ষমতায়নও দরকার। এবং যেটা হচ্ছে যে বাজেটে নারীদের যে সহযোগিতা আসলে করা দরকার, যে আপনার নারীরা সাধারণত আপনার গার্মেন্টস সেক্টরে কাজ করছে, আবার যখন উদ্যোক্তা হিসেবে কাজ করছে এসএমই সেক্টরে কাজ করছে, আপনার ক্ষুদ্র এবং হস্তশিল্পের সাথে তারা জড়িত। এই শিল্পটাকে আসলে ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস বাড়াতে হবে। এই শিল্পে ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস, অর্থায়ন সুবিধা পাওয়ার জন্য এই শিল্পের অনেক বাধা আছে, পদে পদে বাধা আছে, ডকুমেন্টেশনের বাধা আছে, আপনার রুলস অ্যান্ড রেগুলেশনেরও বাধা আছে, এবং এটার সাথে নানা ধরনের আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে। সেই জটিলতাগুলো কাটাতে হবে। যদি কাটানোর মাধ্যম দিয়ে আসলে নারীদেরকে ক্ষমতায়ন করা দরকার, কারণ তারা এসএমই সেক্টরে কিন্তু অনেক নারী কিন্তু সম্পৃক্ততা আছে, এবং এটার জন্য আমরা বারবার কিন্তু অনেকদিন ধরে কথা বলছি। আরেকটা বিষয় হলো যে নারীর ক্ষমতায়নের জন্য জাতীয় বাজেটের যে কথাগুলো বলা হয়েছে সেটা হচ্ছে যে মিনিস্ট্রি তো আছেই, তাদের যে কর্মসংস্থান এবং তারা যে ডিফিকাল্ট টু রিচ এরিয়াতে অনেক নারী রয়েছে, খুব প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত যে নারী রয়েছে, তাদেরকে আসলে উঠিয়ে আনতে হবে এবং তাদেরকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে স্বচ্ছতার সাথে, তারা যেন লিস্টেড হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যে কথা বলছিলাম বাজেট নিয়ে, বাজেটের কাজই হচ্ছে আসলে মানুষের জীবনকে স্বচ্ছ করা এবং মানুষের জীবনকে সহজ করা। কিন্তু এই বাজেট বাস্তবায়ন যদি স্বচ্ছ এবং জবাবদিহিতার মধ্যে না হয়, তাহলে কিন্তু যে লক্ষ্যের দিকে আমরা আগাচ্ছি তা পূরণ করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। আমরা আশা করব সরকার সে জায়গাগুলো অবশ্যই নিশ্চিত করবে। এই আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন।